করতে চাই আজকের ভূত ফিল্ম। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মামুন আহমেদ, জেলা যশোর সদর, ডাক ওয়াদা বাজার, সিরাজ সিংহা। রাসেল ভাই, আমার নিজের সাথেই ঘটেছে এই ঘটনাটি, যেটা শুরু হয় 2010 সাল থেকে আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে। বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনো আমি বুঝতে পারছি না যে আমি কি করব। অনেক বছর ধরে ঘটনাটি ঘটার কারণে আমার এই ঘটনাটি অনেক বড়, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। তখন রমজান মাস, রমজানের প্রথম দিন। আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে চাই। বলে রাখা ভালো যে আমাদের মসজিদটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে কবরস্থান, এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর, ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলি বাড়ি। যা হোক, যাওয়ার পর হুজুর আমাকে ডেকে বলেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যে কথা সেই কাজ। মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরে দিতে যাই। প্লেটগুলো প্রায় ধোয়া শেষ। এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসতে লাগছে। আওয়াজটি মনে হচ্ছিল আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন শাড়ি বেঁধে খুব দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম যে কে যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। আমার চোখের পলক পড়তেই দেখতে পেলাম যে আসছিলেন সে আমার সামনে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাকে দেখতে খুবই উজ্জ্বল লাগছিল। গায়ে জড়ি জাতীয় লম্বা পোশাক, হাতে ছিল একটা লাঠি জাতীয় কিছু, মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। আমি তার কথা আর জবাবে বলি, আমি তো ভয় পেয়েছি। সে বলে, কই, তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে 3 বার ফু দিল আর বলল আজ সময় নেই, তোমার সাথে পরে দেখা করব, ভালো থাকো বলেই অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমি আমার বন্ধুদের বলি, তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ওরা বলে, কই না তো। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের কিছুদিন পর আমি সেই মহিলাকে আবারও দেখতে পাই স্বপ্নে। তিনি আসেন, আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তাঁতের ওখানে নিয়ে যান বেড়াতে। আমাকে যেভাবে তিনি নিয়ে যান, তিনি আমাকে বলেন আমি যা পড়বো তুমিও তাই সাথে সাথে পড়বে। তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম, আর বললেন তুমি আমার হাতের ওপর উঠে দাঁড়াও। আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাতটি বিশাল বড় হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললেন চোখ বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আর বলি ঠিক আছে। 5-6 মিনিট পর বলল চোখ খোলো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি। মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা, চারিদিকে ফুলের বাগান, অনেক বড় বড় গাছপালা আর অনেক অদ্ভুত কিছু। তিনি আমাকে ওই রাজপ্রাসাদের বাড়ির মধ্যে নিয়ে যান। আমাকে একটি জায়গায় বসতে দেয়া হয়। বসে আছি, ঠিক সেই সময় একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, মুখে একটা কাপড় জাতীয় কিছু ছিল। সেই কারণে আমি সেই মহিলার কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন ও আমার একমাত্র মেয়ে। তারপর তিনি তার মেয়েকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনেক গল্প হয় আমাদের। তারপর তিনি আমাকে একটা লাঠির মতো কিছু দেন আর বলেন এটা তোমার কাছে রাখো, তোমার সাথে আমরা দেখা করি এ বিষয়ে কারো সাথে কোনো কিছু বলবে না বা শেয়ার করবে না। তারপর আমি ওনাকে বলি আমি বাসায় যেতে চাই। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি আর নিজে মজাও পাই। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখতে পেলাম আমার ডান হাতে যে লাঠিটা দিয়েছিল সেই লাঠির দাগ আমার হাতের মধ্যে রয়েছে। পানিও সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না। তারপর এই দাগটি আমার হাতে থাকে অনেক দিন। আস্তে আস্তে দাগটি অদৃশ্য হয়ে যায়। তারপর ভালোই যেতে থাকে দিনকাল। অনেকদিন পর মাঝে মাঝে স্বপ্নে আসে, আমাকে নিয়ে যায়, আবার ফিরে আসে, এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমাকে নিয়ে যায়, কিন্তু আর আমাকে বাড়িতে আসতে দেয়া হবে না বলে। আমি প্রশ্ন করলাম কেন আমাকে যেতে দেবেন না? তিনি আমাকে বললেন দেখো আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার মেয়েটা খুবই জেদি, তোমাকে ওর ভালো লেগেছে এই কারণে। আমি বললাম তাকে কৌতূহল করে দেখেন আমি তো তার চেহারা কখনো দেখিনি, একটা আবরণ থাকে সব সময়, তবে আমি কিভাবে রাজি হব? তিনি আমাকে বললেন তুমি ওকে দেখতে চাও? আমি বলি হ্যাঁ। তিনি বলেন দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, দেখতে চাইলে দেখা সম্ভব না, কিন্তু তুমি দেখতে পাবে, তবে সাবধানে, ও বুঝতে পারলে তোমার ক্ষতি হবে। তুমি ওর আশপাশ দিয়ে 7 বার ঘুরবে এবং এক টানে ওর মুখের আবরণটি খুলতে যদি পারো তবে দেখতে পাবে। যে কথা সেই কাজ। অনেক কষ্ট করে আমি এই কাজটি হাসিল করলাম। আবরণটি খুলবার সাথে সাথে দেখি মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিছু সময় পর দেখি একটি সুন্দর মেয়ে
আমি তার আমার দিকে হেঁটে আগে গিয়ে আসছে। ওর পোশাক দেখে আমি চিনতে পারি সে আর কেউ নয়, কেবলমাত্র যার মুখের আবরণটি খুলেছিলাম সেই। ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। যাই হোক, সেখানে অনেক কথা হয় আমাদের। একসময় ও রাজি হয় আমার সাথে বাসায় দিয়ে যাওয়ার জন্য, অবশেষে আমাকে রেখে যায়। ঘুম ভাঙলে দেখি আমি আমার বাসার খড় গাদায় শুয়ে আছি। এটা দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসি। তারপর আমি আমার রুমে ঢুকে দেখি ভেতরে থেকে নক করা। আমি আমার ঘরটি বাহির থেকে নকটা খুলতে পারতাম, তাই তাড়াতাড়ি খুলে ভেতরে ঢুকে দেখলাম ভেতরে কেউ নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি তো রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু খড় গাদায় কিভাবে এলাম এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এরপর কিছু দেখি না, অনেক দিন হয়ে গেছে। 2-3 মাস পার হওয়ার পর আমাকে প্রায় দিন নিয়ে যায় ওদের ওখানে। তারপর একদিন আমাকে নিয়ে যায়, আর সেই দিন আমার সাথে যে ঘটনাটি ঘটলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওখানে যাওয়ার পর দেখি একটু অন্যরকম মুডে আছে সবাই, অনেক লোকজন বাড়িতে। আমাকে দেখে ওদের রুমে নিয়ে যাওয়া হয়। তারপর ওর মা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় আলাদা একটা রুমে, যে রুমের ভেতরে ছিল সেই মেয়েটি, ওর মা আর আমি। কথা হয় যে আমার আর তার মেয়ের নাকি আজ বিয়ে। এ কথা বলে তিনি বলেন, তোমরা কথা বলো, আমি বাইরে থেকে আসছি। এ কথা বলে তিনি বেরিয়ে যান। রুমের ভেতরে আমি, সেই মেয়ে ছাড়া আর কেউ নেই। অনেক কথা হলো দুজনের মধ্যে। একটা পর্যায়ে বিয়েতে রাজি না হওয়া কোনো উপায় থাকলো না আমার। তারপর আমাদের বিয়ে হলো। সেদিন আমাকে আমার বাসায় আসতে দেওয়া হবে না বলে বায়না ধরলো সে। তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়। তারা অনেকে এসে আমাকে আমার বাসায় রেখে যায়। সকালে ঘুম ভাঙে একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাত জুড়ে অনেক দাগ, হাতে মেহেদি দিয়ে দিলে যেমন হয়। এই কাহিনী হওয়ার পর খুব চিন্তিত হয়ে গেলাম আমি। কেউ যাতে কিছু না বুঝতে পারে সে কারণে আমি হাতওয়ালা শার্ট পরে ঘুরতাম। তারপর ভালোভাবে কাটতে লাগলো। কিছুদিন যাওয়ার পর একদিন আমি আমার বাজার থেকে বাড়ির দিকে একা একা আসছিলাম। রাস্তা ফাঁকা, এক পাশে মাঠ, অন্য পাশে বাগান। হঠাৎ আমার সামনে এসে হাজির হলো আমার সেই স্বপ্নে দেখা মেয়েটি, যার সাথে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম। আমার মুখে কোনো ভাষা ছিল না, শুধু শরীরটা ঘামছিল। ঠিক সে সময় ও বলল, আমায় চিনতে পারছো না? এমন ভাবে অনেক কথা বলে এক সময় ও আজ আমি তোমাদের ওখানে নিয়ে যাব, আমাকে নিয়ে যাবে এবং আসতে দেবে না বলে বায়না করে। আমি ভাবতে পারছিলাম না আমি কি করব। ওকে আমি অনেক কথা বলে ফেরত পাঠিয়ে দিলাম। ও চলে গেল। মাঝে মধ্যে ও এসে আমার সাথে সরাসরি দেখা করত এবং বলতো। এভাবে কাটতে লাগলো জীবন। 3-4 মাস আর আসে না, দেখা হয় না। মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেছে। 2014 সাল। আমি তখন কলেজে নতুন। অনেক বন্ধু হলো আমার। একদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 10টা থেকে 10টা 30 মিনিট। এক পায়ে হেঁটে রাস্তা দিয়ে আসছিলাম। রাস্তাটা ছিল ঘন অন্ধকার, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক। এক জায়গাতে আসার পর আমার শরীরটা কেন যেন ভারী হয়ে গেল। জায়গাটার বিবরণ না দিলেই নয়। ওই স্থানটির নাম ব্যাপারী দিঘি, খালিতলা, ফাঁকা মাঠ এবং রাস্তা বাদে চারিদিকে কবরস্থান। এমনিতে জায়গাটি সকালে সকলের কাছে ভয়ের ছিল। আমি মনে মনে সাহস জোগাই আর এগোতে থাকলাম বাসার দিকে। একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটছি, তবে স্থান পরিবর্তিত হচ্ছে না। আস্তে আস্তে আমার পা আর চলছে না। মনে হচ্ছিল পেছন থেকে কে যেন পা টেনে ধরেছে। শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে। শরীরের সকল পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এমন সময় আমি লক্ষ্য করলাম আমি যতই মাটি থেকে ওপরের দিকে চলে যাচ্ছি, মনে হচ্ছিল আমি তখন বুঝতে পারি আমার সাথে আজ বড় খারাপ কিছু করতে চলেছে। তাই আমি আল্লাহকে স্মরণ করি। আজ যে সকল সূরা পাঠ করতে পারতাম সব পাঠ করতে লাগলাম। এক সময় আস্তে আস্তে মাটিতে আবার নেমে এলাম। এক পা বাড়িয়ে দৌড় মারতেই দেখতে পেলাম সাদা আলো টাইপের কিছু একটা এসে হাজির হলো আমার সামনে। আমি খেয়াল করে দেখলাম সে আর কেউ নয়, সেই মেয়েটি। ওকে দেখার পর আমি আবার সাহস ফিরে পাই। আমাকে বলল, কি ভয় পেয়েছো? এভাবে অনেক কথা হয়। এক সময় সে বলে, দেখো আমি যদি চাই তোমাকে জোর করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা এখন করব না। তোমাকে আমি 1 বছর সময় দিলাম। তুমি যদি মন থেকে যেতে চাও আমি এসে নিয়ে যাব, আর যদি না চাও তবে শুনে রাখো তোমার বয়স 24 বছরের ভেতর তোমাকে আমি নিয়ে যাব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি যদি না পারি তাহলে তোমাকে অনেক ডিস্টার্ব করবো। এভাবে অনেক কথা বলে সে চলে যায়। এই বিষয়টি আমার আর ভালো লাগে না, তাই আমি একজন হুজুরের কাছে যাই। তিনি আমার শরীর বন্ধ করে দেন 24 বছর পর্যন্ত এবং কিছু তেল ও পানি দেন। তিনি বলেছিলেন আর কোনো সমস্যা হবে না। ভালো কাটছিল দিনকাল। 3 বছর কোনো সমস্যা ছাড়াই। বর্তমানে আমার বয়স 22 বছর। 2018 জুলাই মাসের প্রথম দিন আবার সমস্যা শুরু হয়। সরাসরি দেখা দিচ্ছে, কথা বলছে, কিন্তু আমাকে ধরতে পারছে না শরীর বন্ধ থাকায়। এখন রাতে আমি ঘুমোতে পারছি না। চোখের সামনে ওর ছবি ভাসছে। আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, কিছুতে মন বসছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে বলবেন প্লিজ। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ রইল। আমার ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন প্লিজ। বোধ এফএম এর জন্য শুভকামনা।
তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাবো একটা ছোট্ট ইমেইলে, এবং এই ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তার কাছ থেকে আমরা ইমেলটা শুনে আসবো এবং ঘটনাটা আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে লিখেছেন সেভাবে চেষ্টা করছি পড়ে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে শেয়ার করতে পারলাম না, পড়ে শোনালে খুশি হব। ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার পরিচয় গোপন রাখতে চাচ্ছি। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথে ঘটে যাওয়া। আমি চাঁদপুর জেলার কোন একটা গ্রামে বসবাস করি। এখন নামগুলিতেও শহরের ছোঁয়া লেগে গিয়েছে। গ্রামেও এখন জিন বা ভূতে বিশ্বাস করে না। ভূত বা জিন বলতে নাকি কিছুই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার সাথে ঘটে যায় তিনিই বুঝতে পারেন। সব কথা বর্ণনা করে কিংবা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি আজ অনেকদিন ধরেই টিউশনি করি। দিনের বেশিরভাগ সময় ব্যস্ততার ঘুমে কাটে বলে দিনের বেলায়ও খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। আমার বাড়িতে একটা দিঘি আছে। বছর খানেক আগের কথা, রাত 11টার সময় আমার একটা ফোন আসে। বাসায় কথা বলতে গেলে সমস্যা হয় বলে বাসা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই। অন্ধকার ছিল বলে একটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্য ফোনটা দিয়ে কথা বলতে বলতে দিঘির পাড়ের রাস্তা ধরে অন্য একটা বাড়ি পার করে মাঠের কাছে যায়। বলে রাখা ভালো, রাস্তার পাশেই মাঠ, আর গরমের দিনে ওইখানে প্রচুর ঠান্ডা হাওয়া থাকে। কিছুক্ষণ বসলেই শরীর জুড়িয়ে যায়। জায়গাটি ছিল 3 রাস্তার মোড়। 3 রাস্তা বা 4 রাস্তা মোড় দিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। আমি ছোটবেলা থেকেই প্রচন্ড সাহসী, তাই কোনো কিছু মনে না নিয়ে রাস্তার পাশে বসে ফোনে কথা বলছিলাম। কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মাঠের অপর প্রান্তে সাদা পোশাক পরে আমার দিকে কেউ একজন আসছে। অন্ধকার রাত ছিল আর দূর অনেক বেশি ছিল বলে ভাবলাম কোনো মানুষ হয়তো মাঠের মাঝখান দিয়ে হেঁটে আসছে। কিন্তু কয়েক সেকেন্ড পর যা দেখলাম তাতে নিজেকে স্থির রাখা কষ্টকর ছিল। আমার গায়ে একটু গরম হাওয়া লাগে। এ সময় গরম হাওয়া, আমি খানিকটা অবাক হলাম। নিজের অজান্তেই কান থেকে ফোন নামিয়ে সাইড বাটনে ক্লিক করলাম, কিন্তু ফোনটিতে আলো জ্বলছে না। ভাবলাম হয়তো চার্জ শেষ। যে ফোনটির ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল ওই ফোনটির দিকে তাকিয়ে দেখি ফ্ল্যাশ লাইট বন্ধ। এতক্ষণে বুঝলাম আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। সামনের দিকে তাকাতে আমি লক্ষ্য করলাম ওই সাদা পোশাক পরিহিত মানুষটি ক্রমেই বড় হতে লাগলো এবং তার মাথা মনে হচ্ছিল ক্রমেই আকাশ চুম্বি হচ্ছে। বুঝলাম এটি মানুষ নয়, জিন বা অমারক। আমার শরীর শিউলে উঠল। মনে হচ্ছিল সময়ের কিছুক্ষণের জন্য আমি কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি করব নিজেও ভেবে পাচ্ছিলাম না। জীবনে প্রথম প্রচন্ড ভয় পেলাম। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। কেন জানি মনে হচ্ছিল আমি 5 মিনিটের পর 30 সেকেন্ডে পার করলাম। যখন দৌড় থামালাম নিজেকে দিঘির কাছে পেলাম। আমি কি দৌড়ে আসলাম নাকি উড়ে আসলাম সেটা নিয়ে আজও আমি সন্দিহান। যদি দৌড়ে আসি তাহলে এত কম সময়ে কিভাবে সম্ভব? দিঘির কাছে আসার পর দেখলাম আমার ফোনের অটোমেটিক আলো জ্বলে উঠেছে। আমি অনেক অবাক হই। এর আগে দাদুর কাছে অনেক ঘটনা শুনেছি, কিন্তু ওই দিন প্রথম বাস্তবতার মুখোমুখি হলাম। ঘটনাটি এখানে শেষ হয়ে পারত। আমার জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে। আমি প্রায় 20 মিনিট দিঘির ঘাটলায় বসে ভাবতে লাগলাম কি ঘটে গেল আমার সাথে। ভাবতেই আমার ফোনটা বেজে ওঠে। অপর প্রান্তে যিনি ছিলেন তিনি হঠাৎ করে ফোন কাটার কারণ জিজ্ঞাসা করলেন। আমি জবাবে একটু সমস্যা ছিল বলে তাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি এবং ঘুমানোর প্রস্তুতি নিই। শোয়ার কিছুক্ষণ পর আমার চোখে তন্দ্রা লেগে আসে, কিন্তু আশেপাশে অন্য বাসার কাকার কথা আমার কানে বাজছিল। আমি অনুভব করলাম আমার জানলার বাইরে ওই সাদা জামা পরিহিত অবয়বটি দাঁড়িয়ে আছে। আমি তার অবস্থান বুঝতে পারছি, কিন্তু ওর মুখের অংশ কোনো ওপরে থাকার কারণে দেখতে পাচ্ছিলাম না। কয়েক সেকেন্ড পর আমি অনুভব করলাম আমার পা শিউরে উঠছে। আস্তে আস্তে পুরো শরীর, মনে হচ্ছে কেউ আমার পা থেকে আস্তে আস্তে হাত উপরের দিকে তুলছে। যত উপরের দিকে তুলছে ততই আমার শরীর জমে যেতে লাগলো। আমি পুরোটা শরীর অবশ হয়ে গেল। পা আস্তে আস্তে বুক পর্যন্ত অবশ হয়ে আসে। আমার শরীরের সবগুলি লোম দাঁড়িয়ে যায়। আমি চিৎকার করার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি ভয়ে হাত পা ছড়াছড়ি করি, চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম। সাময়িক সময়ের জন্য মনে হচ্ছিল আমার শরীরের উপরে কেউ যেন পাথর বসিয়ে রেখেছে। আমি চাইলেও সরাতে পারছি না। ঠিক প্যারালাইজড হলে যেমন কিছুই নাড়াতে পারে না, এমনকি জিরু ভাওনা, ঠিক তেমনই অনুভব করছিলাম। আমি স্পষ্টভাবে বলতে পারবো না আমার জ্ঞান ছিল, আমার স্মৃতি ছিল, আমার মনে ছিল। এ সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলো। হাত পা অনেকটা ছোড়াছুড়ি করার অনেক চেষ্টা করছিলাম আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। যখন আয়াতুল কুরসি শেষ আয়াতে আসলাম তখন শরীরের প্রচন্ড শক্তি দিয়ে আমি লাথি মার। এতক্ষণে আমার বুকের বোঝা সরে গেছে। আমি ঘেমে একাকার হয়ে যাই, ঠিক গোসল করে আসলে যেমন হয়। আমি একটা শব্দ শুনলাম, ঠিক বিড়াল দেয়ালে বাড়ি খেলে যেমন শব্দ হয় তেমন শব্দ পেলাম। আমি আম্মুকে ডেকে তুললাম, তারপর সব ঘটনা খুলে বললাম। আমি আর আম্মু মিলে রুমের লাইট জ্বালিয়ে বিড়াল খোঁজার চেষ্টা করি। উল্লেখ্য, বিড়াল খুঁজতে গিয়ে হঠাৎ জানালার দিকে চোখ পড়ে, কিন্তু দেখলাম জানালা বন্ধ, জানালা বন্ধ, দরজা বন্ধ। তাহলে ওই বিড়াল কোথায় গেল? বিড়ালের শব্দ আম্মু শুনেছিল। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে
আবার রুমে চলে আসি। আম্মু আমাকে দোয়া পড়ে শরীরে ফু দিয়ে দিলেন। আমি খুব বেশি অবাক হইনি, কারণ আমি তুলা রাশির জাতক। এমন অনেক ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম লকিব আসিফ ইকবাল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক কাম ফিনান্স অফিসার হিসেবে কর্মরত আছি। ভূত প্রেতের উপরে আমার কোনোদিনই বিশ্বাস নেই, এমনকি এখনো বিশ্বাস করি না। আমি যা দেখেছি তা আমার মনের ভুলও হতে পারে। আমার স্ত্রী ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং রেগুলার কমেন্ট করে। আপনার অনুষ্ঠানটাকে আমরা স্রেফ গাঁজাখুরি বলেই মনে হতো। তবে একজন মুসলমান হিসেবে আমি জিন বিশ্বাস করি। তবে জেনে রাখা ভালো, এরা কখনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে আসলেই এমন কোনো কিছু একটা আছে যা সত্য। সেটা হতে পারে মানুষের দেয়া ভূত কিংবা অন্য কিছু। আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চলেন বাগেরহাটের মংলায় আমার ফুপুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসে। অনেক জোরাজুরি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ওদের বাড়ি বাগেরহাটের একটি বাজারের কাছে। যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বললো। আসার সময় ওর ফুপু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে, আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের মধ্য দিয়ে। ও আমাকে বলল, ভাই চলেন এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম, এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে, আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি ভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখছি একটা 8-9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলায় এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েটির পেছন পেছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8-9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে? আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এই কথা বলতেই সামনে তাকাতে দেখি মেয়েটি উধাও। মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম এটা 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করতে পারছি না কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলোয় চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার একপাশে সুপারি বাগান আর একপাশে একটা বড় পুকুর আর সামনে পেছনে রাস্তা। চোখের পলকে মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের ফ্রক পরা ছিল, খালি পায়ে, বেশ স্বাস্থ্যবান, চুল সম্ভবত ছেড়ে দেয়া ছিল। নিজের চোখকে কোন রকমে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনা যদি এখানেই শেষ হতো তবে কোন রকম যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে, ডিজিটাল মিটার। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম তখন ঘটলো সব থেকে বড় যুক্তিহীন ঘটনা। যে টিফিন বাটিতে করে ওর ফুপু খাবার দিয়েছিল, সে বাটিতে কিছু লতা পাতা, গোবর, শুকনা মাটি আর একটা ফ্রক দুমড়ে মুচড়ে রাখা। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুললো তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরল দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল, আমি গত 4 দিন ধরে এই বাড়িতেই। আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মা টিফিন বাটি খোলেন নাই, তিনি বাটি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, তুই কিছু দেখিসনি? ও আমাকে বলল, আমি বাইক চালানোর সময় ওর সাথে গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না বলে আমি চেপে যাই, আর কোনো কথাও বাড়াই না। তারপর থেকে আমি রাতে বাইক চালাতে গেলেই মনে হয় মেয়েটি আমার পাশে দৌড়াচ্ছে। তাই এখন রাতে বাইক চালাই না। যদি খুব জরুরি হয় তবে বাইক চালাতে পারি এমন কাউকে সাথে নিয়ে বাইরে যাই। ঘটনাটা বিশ্বাস হলে অন্যদের পড়ে শোনাবেন।
আপনি ভালো থাকবেন। নকিব আসিফ ইকবাল, খুলনা থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। ছোট একটা ঘটনা, খুলনা থেকে এসেছে এবং এই ঘটনাটি পড়ে শোনাতে চাই। এই ঘটনাটি খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা, ভয়ের বলবো কিনা জানি না যিনি লিখেছেন, আমি বরং তার মতো করেই পড়ে শোনাই এবং পুরোপুরি ভারটা আপনাদের উপরে দিয়ে দিই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকেই ভাবছি আমার সংগ্রহে থাকা কিছু ঘটনা লিখে পাঠাবো, তবে সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। বেশ ব্যস্ততার মধ্যেও একটা ঘটনা লিখছিও খুব সংক্ষেপে। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ শাফিন শাহরিয়ার, খুলনায় থাকি। ঘটনা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর মতো করেই তিনি লিখেছেন ঘটনাটা 2 বছর আগে। শীত তখনও পুরোপুরি শেষ হয়নি, তবে শেষের পথে। বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আমাদের দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেটা খুব ভালোভাবে অনুভব করা যায়। এ সময় প্রকৃতি নবরূপে সাজতে শুরু করে। কোথাও বেড়াতে যাবার জন্য এই সময়টা খুবই উপযোগী। তাই আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বেড়াতে যাওয়ার। আমরা যাব কুষ্টিয়াতে। ভাবলাম একই সাথে অনেক কিছু দেখা যাবে। লালন, রবীন্দ্রনাথ, কামাল, হরিনাথ, কাজী মোতাহার হোসেন কে নেই সেখানে, যেন মনীষীদের মিলন মেলা বসে গেছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমি, রাকিব, আশিক, নাইম ও বুলবুল রওনা হলাম কুষ্টিয়ার পথে। আমরা কেউই এর আগে কখনো ট্রেনে উঠিনি, তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে চেপে যাওয়ার। বেশ আনন্দ ও উত্তেজনা কাটলো আমাদের ট্রেন যাত্রা। পোড়াদহ স্টেশনে নামলাম সকাল 10টার দিকে। সেখান থেকে কুষ্টিয়া পৌঁছালাম 10:30টার সময়। প্রথমেই গেলাম লালন শাহর বাড়িতে, সেখান থেকে গেলাম মীর মোশাররফ হোসেনের বাড়ি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। ঘটনাটা ঘটলো রবীন্দ্রনাথের বাড়িতে। আমরা যখন রবি ঠাকুরের কুঠি বাড়িতে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। দোতলা বাড়ি, বাড়ির সাথে বেশ বড় একটা দিঘি, পুরনো কতগুলো আম গাছ। আম গাছগুলো দেখে মনে হয় রবীন্দ্রনাথের আম। আমরা ঘুরে ফিরে দেখতে লাগলাম। এমন সময় জানতে পারলাম রবীন্দ্রনাথের বাড়ি থেকে সামান্য একটু দূরেই পদ্মার পাড়ে রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। কবি সাহিত্যিকদের প্রতি আমার এমনিতেই দুর্বলতা রয়েছে, ভাবলাম কবিতা লেখার ঘরটা একবার দেখে আসা যায়। আর কখনো আসবো কিনা তা তো বলা যায় না, তাই সাথটা পূরণ করে যাওয়াই ভালো। কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার বন্ধুরা কেউ যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত ওদের বললাম, তাহলে তোরা কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা কর, আমি একাই একটু ঘুরে আসি। ওরা তাদের রাজি হলো। আমি একাই হাঁটতে শুরু করলাম। পদ্মার পাড়ে বেশ কিছু দূর হাঁটার পর আমি পৌঁছতে পারলাম না সেখানে। আমাকে বলা হয়েছিল সামান্য একটু দূরেই রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। হেঁটে যেতে চাইলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে, কিন্তু আমি 20 মিনিট হাঁটার পরেও কিছুই দেখতে পেলাম না। আরো 10 মিনিট হাঁটলাম, তাও কিছু দেখতে পেলাম না। তখন ভাবলাম কবিতা লেখার ঘর দেখে আর কাজ নেই, ফিরে যাই বন্ধুদের কাছে, ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আমি রবীন্দ্রনাথের বাড়িতে ফিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে শুরু করলাম, কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু অপরিচিত মনে হতে লাগলো। মনে হচ্ছে এই পথে আমি এর আগে কখনো আসিনি। এসেছিলাম যে পথে সেটা ছিল মাটির রাস্তা, আর এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা শুধু পাকা রাস্তা যে তাই না, বরং সুন্দর একটি রাস্তা যেখানে আমি আগে কখনো আসিনি। যতই সময় যেতে লাগলো আমি ততই এক শহরের মধ্যে প্রবেশ করতে লাগলাম, যে শহর বাস্তবে হওয়া সম্ভব নয়। মানুষ এত সুন্দর শহর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না। ওই শহরের বৈশিষ্ট্য বলি। প্রথমত, ওই শহরটা মানুষেরা একটা বিশেষ ভাষায় কথা বলে। ভাষাটা আমার পরিচিত না, কিন্তু মজার বিষয় হলো আমি তাদের কথা বুঝতে পারছি। শুধু বুঝতে পারছি তাই না, বরং চাইলে ওই ভাষায় কথাও বলতে পারছি। রঙিন আলোয় ঝলমল করছে পুরো শহর, কোথাও কোনো ধুলোবালি কিংবা ময়লার চিহ্ন নেই। শহরটাতে বিন্দুমাত্র অসঙ্গতি নেই, বাস্তবে সম্ভব নয় এমন বিষয়গুলো সেখানে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অখ্যাত মানুষ বাস করে। আমি প্রথমে যে শহরে প্রবেশ করেছিলাম তখন অনেককেই চিনতে পারিনি, কিন্তু পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল এবং তারা সবাই বিখ্যাত মানুষ। এই শহরে 2 দিন থাকার পর আমি বুঝতে পারলাম আমি এই শহরে যাদের চিনি আর যাদের চিনি না তাদের সকলেই অনেক বিখ্যাত ব্যক্তি, তবে জীবিত কোনো বিখ্যাত ব্যক্তি সেখানে নেই। সেখানে যাদের দেখলাম তারা বহু আগেই মারা গেছেন, কিন্তু এ সকল বিখ্যাত লোকেরা যে মারা গেছেন, এখন যে তারা জীবিত নেই সেই কথাটা ওই শহরে থাকা অবস্থায় একবারও মনে হয়েছে তারা স্বাভাবিক নিয়মেই বেঁচে আছেন। আমিও সেখানে তাদের সাথে বাস করছি বহুদিন ধরে। ওই শহরে প্রবেশ করার পর আমার একবারও মনে হয়নি যে যেখানে গেলাম সেখানে গেলাম কি করে, বরং মনে হয়েছে আমি তো এই শহরেরই একজন। যে 2 দিন আমি সেখানে ছিলাম সে সময় আমার মোটেও ক্ষুধা পিপাসা বোধ হয়, কিন্তু সেই শহরে প্রবেশের 2 দিন পর হঠাৎ আমার খুব পিপাসা পেল। আমি পানি পান করার উদ্দেশ্যে একটা পানির উৎসের কাছে গেলাম এবং পানি পান করার পরই হঠাৎই লক্ষ্য করলাম
আমি রবীন্দ্রনাথের বাড়ির দিঘির পাশে বসে আছি। আমার অদূরেই আমার বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমার কাছে জানতে চাইলো আমি এখানে কিভাবে এলাম। আমি স্বাভাবিকভাবে বললাম এই মাত্র। তারা বলল এত দ্রুত চলে আসলে কি করে? তুই না বলেছিলি তোর 15 মিনিটের মতো লাগবে। আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন, কত সময় গেছে? তারা বলল এই তো সবে 5 মিনিট। তখন আমি বড় সড় রকমের একটা ধাক্কা খেলাম। তাহলে আমার কাছে মনে হওয়া এই 2 দিন আমি কোথায় ছিলাম? তাছাড়া আমার কাছে মনে হওয়া 2 দিন ওদের কাছে 5 মিনিট কেন মনে হচ্ছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। তবে ওই 2 দিনের অভিজ্ঞতা আমার কাছে ছিল খুবই অদ্ভুত। আপনারা যারা ইনসেপশন মুভিটা দেখেছেন তারা দেখবেন যে আমাদের রিয়ালিটিতে যে সময়টা খুব অল্প সেটা স্বপ্নে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। 1 সেকেন্ড স্বপ্নের ক্ষেত্রে অনেক লম্বা সময়, এরকম আমরা অনেক মুভিতে দেখি। তো এখানে এই ঘটনাটা কি তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন নাকি কিভাবে এই 5 মিনিট 2 দিন হয়ে গেল এটা তিনি ভালো জানেন, এবং আপনারা যারা জানাতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। বাট এই ঘটনাটা একটু অদ্ভুত টাইপেরই। জানি না, অনেক অনেক শুভকামনা। ঠিক তার মতো করি। নমস্কার রাসেল দাম, আমার নাম দীপাঞ্জনা দাস। দীপাঞ্জনা দাস থাকেন কলকাতায়, সেখান থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ঠিক আমার সাথে ঘটেনি, কিন্তু আমারই পরিবারের লোকের সাথে ঘটেছে। সে কারণে আমি সবার আসল নাম এবং এক্সাক্ট লোকেশন বলতে পারছি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। মাস 2 আগে আমাদের কাছে একটা বিয়ের নিমন্ত্রণ আসে। যার বিয়ে সে হলো আমার মায়ের ছোট কাকার ছেলে, মানে আমার দূর সম্পর্কের মামা, থাকেন চাকদহ বা চলতি কথায় চাকদাতে। সেখানে আমি শেষ যখন গিয়েছিলাম তখন আমি বেশ ছোট, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর যথারীতি গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে পৌঁছে আমাদের অনেক আত্মীয়দের সাথে দেখা হলো, কাজিন ভাই বোন সবার সাথে দেখা হলো। যে মামার বিয়ে তার মা অর্থাৎ আমার দিদা এক সময় আমায় বললেন তাদের বাড়ি থেকে 2টো বাড়ি ছেড়ে তার বোনের বাড়ি তিনি এখনো কেন আসছেন না, তাই আমি যেন গিয়ে তাকে একবার ডেকে নিয়ে আসি। বুড়ো মানুষ, হয়তোবা খেয়াল নেই। সেই মতো আমি গেলাম সেই বাড়িতে। সাথে আমার 2 কাজিন ভাই বোন ছিল। বুঝলাম ছোটবেলায় এ বাড়িতে আমি এসেছিলাম। সেই বাড়িতে ঢুকে দিদাকে বার 2 ডাকতেই তিনি বেরিয়ে এলেন। এসে আমাদের দেখে তিনি খুবই খুশি হলেন। তাকে আমাদের সাথে যেতে বলায় তিনি বললেন আগে তার ঘরে আমাদের আসতে হবে, না হলে তিনি কিছুতেই ছাড়বেন না। বয়স্ক মানুষের কথা উপেক্ষা করা যায় না, উচিত নয়। তাই 3 জন ওর ঘরে গিয়ে বসলাম। দিদা বললেন তোমরা বসো দিদি ভাই, আমি এক্ষুনি আসছি বলে তিনি ভেতরে চলে গেলেন। আমরা ঘুরে ঘুরে ঘরখানা দেখতে লাগলাম। সারা ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, আর সে আলমারি ভর্তি ফিজিক্সের বই। আমার ফিজিক্সের প্রতি বরাবরের একটা দুর্বলতা থাকায় আমি সাগ্রহে সেগুলো দেখতে লাগলাম। দেখতে দেখতে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। একজন বছর 30-এর ভদ্রলোকের ছবি। ফর্সা রং, লম্বা নাক, শক্ত চোয়াল, ঘন ভ্রুর নিচে উজ্জ্বল 2টো চোখ। সেই চোখে দীপ্তিময় দৃষ্টি, সেই দৃষ্টিতে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। ছবিটা দেখে চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক মনে করতে পারলাম তার পাশেই আরেকটি সব ছবি। এই ছবিটা বেশ পুরনো, আমার বয়সী এক যুবকের ছবি। সুন্দর সুগঠিত সুঠাম চেহারা, পরনে জার্সি আর হাফ প্যান্ট, পায়ের নিচে একটা ফুটবল। এই ছবিটার দিকে তাকিয়ে আমার দাঁ করে মনে পড়ে গেল, আরে এ তো তাপস মামা। ছোটবেলায় সে যেবার শেষ এসেছিলাম এই মামার সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। আরো মনে পড়লো তিনি ছিলেন পদার্থবিদ্যার ছাত্র, ভীষণ মেধাবী বলে আমাদের পরিবারে তার বেশ একটা নাম ছিল। দারুণ ভালো ফুটবল খেলতেন। গতবার আমায় তিনি সাথে করে তার ফুটবল খেলার মাঠেও নিয়ে গিয়েছিলেন মনে পড়লো। কিন্তু তিনি কোথায়? বিয়ে বাড়িতে তো দেখলাম না। এই কথা মনে হতেই কারেটা পায়ের শব্দে পেছন ফিরে তাকালাম। প্রথমে ভেবেছিলাম দিদা এসেছেন বুঝছি, কিন্তু সেদিকে তাকিয়ে আমার ভুল ভাঙলো। দেখলাম একজন রোগাটে গড়নের লোক পাশের ঘরে যাবার দরজায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসছেন। তার পরনে পাঞ্জাবি পাজামা, চুলগুলো বেশ বড়, কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। আমরাও তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলাম। তিনি এবার ঘরের ভেতরে ঢুকে এলেন। এসে রিনরিনে গলায় বললেন তোমরা কোথায় থাকো? এই কথা শোনার পর আমার ভাই আর আমার মন হাতের তলার মুখ চেপে খিক খিক করে হাসতে লাগলো। তাদের হাসার কারণ ছিল ভদ্রলোকের হাব ভাব, হাঁটা চলা, কথা বলার ধরন সবই পুরো মেয়েদের মতো। আমাদের চারপাশে এমন মানুষ আমরা প্রায়শই দেখি যারা প্রকৃতিগতভাবে ছেলে বা পুরুষ হয়ে জন্মালেও তাদের ভাব ভঙ্গি চাল চলন সবটাতেই মেয়েলি ছাপ থাকে। তাদের নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ঠাট্টা বিদ্রুপ করা হয়, কিন্তু সেটা তাদের ইচ্ছাকৃত নয়, পুরোটাই হরমোনের
তারতম্যের জন্য হয়ে থাকে। এটা আমরা জেনেও না জানার মতো করে তাদের নিয়ে মজা করি। এটা যে প্রকৃতিরই একটা খেলা সেটা আমরা ভুলে যাই তারা আমাদের মশকরার পাত্র নয়। আমি ওদের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসতে না করলাম। যেহেতু আমি ওদের থেকে বয়সে বড়, তাই তাদের শাসন করার দায়িত্বও আমার। ওদের হাসি আমাদের সামনে বসা দুটি মানুষও দেখছেন, তাকে দেখেই ওরা হাসছে সেটাও তিনি বুঝছেন। তিনি একই রকম ভাবে মেয়েলি ভঙ্গিতে বললেন, এই তোরা হাসছিস কেন রে, অসভ্য কোথাকার। কথাটা বলার সময় তিনি হাতের বিশেষ এক ভঙ্গিতে তার মনের সামান্য অভিমান ব্যক্ত করলেন। তার হাতের মুদ্রাও নারী সুলভ। লক্ষ্য করলাম তার হাতের নখগুলো লম্বা, তাতে হালকা রং লাগানো। ইনি নেল পলিশ পরেছেন। আমার ভাই বোনগুলো হাসির থামানো গেল না। আমি বেশ বুঝতে পারছিলাম ফচকে ছেলে মেয়ে দুটো আমার পেছনে দাঁড়িয়ে ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে চলেছে। লোকটি এবার তাকিয়ে বলে উঠলেন, ওমা, তোমার কানের দুলটা কি সুন্দর, আমায় এমন একটা এনে দিতে পারবে? আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, কেবল হেসে ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তিনি আমার সাথে আরো অনেক কথা বলতে লাগলেন, সেগুলোর প্রায়ই সব সাজগোজ বিষয়ক। এবার আমার বেশ অস্বস্তি হচ্ছিল। তার কারণ হলো সামনে বসা মানুষটা আমায় সমানে নকল করে চলেছে। আমি যেভাবে বসছি তিনিও ঠিক সেভাবে বসছেন। আমার বসার ভঙ্গি পরিবর্তন করলে তিনি হুবহু সেইভাবে সরে বসছেন। আমি গাল চুলকালে তিনিও তাই করছেন। আমি কানের পিঠে চুল সরালে তিনিও সঙ্গে সঙ্গে তাই করছেন। অর্থাৎ তিনি আমায় একেবারে আয়নার মতো অনুকরণ করে চলেছেন। মুখে কিছু বলতে পারছিলাম না, কেবলই উসখুস করছিলাম। এমন সময় দিদা 3 পেয়ালা চা নিয়ে ঢুকলেন। ঢুকেই তিনি ওই লোকটিকে বললেন, তুই এখানে কি করছিস, যা ভেতরে যা। তার কথা শুনে লোকটি বলল, যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, তুমি না সত্যি কেমন যেন করো। আমি ঘর থেকে বেরোলে একটু লোকের সাথে কথা বলছি তাও ভালো লাগে না। লোকটি আবার সেই মেয়েলি ভঙ্গিতে দ্রুত ভেতরে চলে গেল। দিদা চায়ের কাপ সময় ট্রেটা টেবিলে নামিয়ে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, উনি কে দিদা? দিদা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, চিনতে পারোনি তাই না? আসলে তোমারই বা দোষ কি? আমি নিজেই এখন ওকে চিনতে পারছি না। দিদা আঁচলে মুখ চেপে আবার বললেন, ও আমার ছেলে তাপস। তোমার তাপস মামা? ইনি তাপস মামা? আমি শুনে ভীষণ অবাক হয়ে গেলাম, কিন্তু আমার যতদূর মনে পড়ছে উনি তো এরকম ছিলেন না। দিদা বললেন, ছিলেন নাই তো। মাস 4 আগেও ছেলে আমার এমন ছিল না, পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক ছিল, আর 5টা সাধারণ ছেলের মতো। কিন্তু এমন হলো কি করে হঠাৎ? যতদূর জানি এই ধরনের হরমোন প্রবলেম যদি কারো থেকে থাকে সেটা অনেক ছোট থেকেই ধরা পড়ে। এতদিন পর প্রাপ্ত বয়স্ক একটা মানুষের আচমকা এরকম পরিবর্তন হয় বলে শুনিনি। কি আর বলবো মা, আগে আমার ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো, কলেজে পড়াতে যেত, একদিনও কামাই করতো না। ফুটবল খেলায় খুব ঝোঁক ছিল, আর এখন সারাদিন সাজগোজ নিয়ে থাকে। বারণ করলে শোনে না, শাড়ি পরে মেয়েদের মতো করে সেজে আয়নার সামনে গিয়ে বসে থাকে। কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতেও পড়াশোনা করে না। আর এসব ম্যাগাজিন আছে, শাড়ি গয়নার ছবি দেয়া, সেসব পড়ে সর্বক্ষণ। খেলাধুলার ধারে কাছেও যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন নাচের ভঙ্গি রপ্ত করে। কি বলছো দিদা? মাত্র 4 মাসে একটা মানুষ আমূল পরিবর্তন হয়ে যেতে পারে? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার দেখা সেই তাপস মামাকে এবার বেশ মনে পড়লো। 20 বছরের এক টকবকে তরুণ, পায়ের আগায় ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায়, পদার্থবিদ্যার এক কৃতি ছাত্র, মেহেলিপনার লেশ মাত্র নেই। সেই মানুষ, দেয়ালে টাঙানো ছবির মানুষ, আর খানিকক্ষণ আগে দেখায় এই মানুষের মধ্যে কোনো মিলই নেই, বরং আকাশ পাতাল তফাৎ। দিদা বললেন, তারপর এক বিচ্ছিরি স্বভাব হয়েছে। সামনে কোনো মেয়ে দেখলেই তাকে নকল করবে। সে যা করবে ও হুবহু তাই নকল করবে। আচ্ছা, এটা তো কোনো মানসিক সমস্যা হতে পারে। তোমরা ডাক্তার দেখাওনি? আমি প্রশ্ন করি। দেখাইনি। আবার কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু ধরতে পারেনি, কোনো সমাধানও দিতে পারেনি। আর দেবেই বা কি করে? এ তো কোনো রোগ নয়, ওর গায়ে যে হাওয়া বাতাস লেগেছে। হাওয়া কি? প্রশ্ন করলো আমার ভাইটা। হাওয়া বাতাস, দিদা বললো, মানে খারাপ জিনিস। সেই যে বেড়াতে গেল, সেখানে গিয়ে সব সঙ্গ করে নিয়ে এসেছে। আমরা ওর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার ছেলের বিয়ে দিয়ে বউয়ের হাতে সংসার তুলে দেব। কিন্তু কি যে হয়ে গেল, ও ঠাকুর, আমার ছেলেটা কি আর ভালো হবে না? দিদা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে এটা হয়েছে দিদা? কি করে হলো? দিদা এরপর পুরো ঘটনাটা আমাদের বললেন। বয়স্ক মানুষ, তাই একটু এলোমেলো ভাবে বলছিলেন। আমি যতটা পারছি সাজিয়ে ওনার কথা অনুযায়ী গোড়া থেকে বলার চেষ্টা করছি। 4 মাস আগে তাপস মামা আর তার 2 বন্ধু গিয়েছিলেন পুরুলিয়া বেড়া। তাদের নাম বিপ্লব আর সৌম্য।
বিপ্লব নামের বন্ধুটি তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে আর অন্য বন্ধুটি সৌম্য তার এক ছোট ভাগ্নেকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের থাকার ব্যবস্থা হলো একটা ছোট বাগান বাড়িতে। সেটা ঠিক করে দিয়েছিলেন মামারি কলেজে কোনো এক প্রফেসর, তার এক আত্মীয়ের সম্পত্তি। এমনিতে ভাড়া দেওয়া হয় না কাউকে, কিন্তু মামার সাথে ভালো পরিচয় আছে বলে তিনি সব ঠিকঠাক করে দিয়েছিলেন বলে কয়ে। মামারা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী 5 জন মিলে উঠলেন সেই বাগান বাড়িতে। প্রথম দিন তেমন কিছু ঘটেনি। দ্বিতীয় দিন থেকে শুরু কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলেন মামা। বাড়িটার সামনের বড় বাগানে একটা বেশ পাহাড়ের দোলনা আছে। বিকেল বেলায় বিপ্লব মামার স্ত্রী নীলিমা দেবী তাইতে বসে মনের সুখে দোল খাচ্ছিলেন। এটা তাপস মামা সহ সকলেই দেখেছিলেন। সেদিন রাতের বেলায় মামা নিজের ঘরে শোবার আগে খাটে শুয়ে বই পড়ছিলেন। এটা তার বরাবরের অভ্যাস। রাত তখন অনেক হয়েছে। বাইরে বৃষ্টি চুপচুপ করে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, ভারী মনোরম আবহাওয়া। মামা ভাবলেন ঘুমানোর আগে একটু বারান্দায় গিয়ে দাঁড়ানো যাক। শীতল বাতাস আর সোনা গন্ধ মাটির প্রাণপুরো উপভোগ করতে তিনি বাইরে গেলেন। বৃষ্টি বেশ জোরেই পড়ছে। তার ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। তিনি সোজাসুজি বাগানের সেই পাহাড়ি দোলনাটা, সেদিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন দোলনায় কে যেন বসে রয়েছে, দোল খাচ্ছে। কি অদ্ভুত! এত রাত্রে এই ঘোর বৃষ্টির মধ্যে কে দোলনায় বসে দোল খাবে? এই বাড়িটায় তারা 5 জন ছাড়া আর কেউ। বাকিদের মধ্যে কার এমন মাথা খারাপ হলো যে এই দুর্যোগের মধ্যে বাগানে যাবে? তিনি ভাবলেন হয়তো সৌম্যর ভাগ্নে হতে পারে। বাচ্চা ছেলে, অনেক সময় বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। এই বয়সে অনেক উদ্ভট খেয়াল মাথায় যাবে। তিনি চেঁচিয়ে ডাকতে যাবেন, এমন সময় চারিদিক আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। সেই আলোতে তিনি স্পষ্ট দেখতে পেলেন দোলনায় বসে সৌম্যর ভাগ্নে নয়, বিপ্লবের স্ত্রী নীলিমা দেবী। নীলিমা দেবী তার দিকে পিঠ করে বসে বিকেলের মতো একইভাবে দোল খাচ্ছেন। সেই একই শাড়ি তার পরনে, একই রকম ভাবে তার কায়দা করে চুল কাটা। মনে হলো বিকেল বেলা তিনি যা দেখছিলেন সেটারই পুনরাবৃত্তি ঘটছে। তিনি কিছুক্ষণ কি করবেন বুঝতে পারলেন না। তিনি ওনাকে ডাকবেন নাকি ওনাকে নিজের মতো ছেড়ে দেবেন। ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন দোলনাটা ফাঁকা, সেখানে কেউ নেই। অথচ তিনি সেখান থেকে কাউকে উঠে যেতে দেখেননি। মামা নিজের মনের ভুল মনে করে ঘরে চলে এলেন, যদিও তার মনে একটা খচখচানি থেকেই গেল। পরের দিন সকালবেলা মামা নীলিমা দেবীকে কথাটা জিজ্ঞেস করলেন। তিনি তো শুনে পুরো অবাক। নীলিমা দেবী সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা। তাছাড়া অত বৃষ্টির মধ্যে মাঝরাত্রে কোনো পাগল ছাড়া কেউ দোলনায় দোল খাবে না। তিনি ঘুমের ঘরে ভুল দেখছেন বলে তারা সবাই মজা করতে লাগলো। মামাও ব্যাপারটা গম্ভীর ভাবে নিলেন না, যদিও নেওয়া উচিত ছিল। সেদিন তারা ঠিক করলেন বাইরে বাগানে পিকনিক করবেন। তাদের জন্য মামার 2 বন্ধু গেলেন বাজারে। মামা, নীলিমা দেবী আর ভাগ্নে রইলেন। তারা বাজারে যাবার পর মামা বসে বই পড়ছিলেন। সেই সময় নীলিমা দেবী এসে জিজ্ঞেস করলেন, আমার বড্ড মাথা ধরেছে, আমি চা বানাচ্ছি, তোমার জন্য বানাবো? মামা হ্যাঁ বলতে তিনি চা করতে গেলেন। কয়েক মুহূর্ত পরে তিনি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, তাপস, তোমার চায়ে আদা দেবো তো? মামা সম্মতি জানাতে তিনি তাদের দুজনের জন্য আলাদাভাবে চা নিয়ে আসলেন। সেদিনই বিকেলে তারা কাছাকাছি দিয়েছে কেউ। মামা ভীষণ অবাক হলেন। এগুলো হচ্ছে, কিছু একটা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছিলেন না। বাকিরা ফিরে আসার পরেও তিনি কিছু বললেন না, যদি আবার তারা তাকে নিয়ে মজা করে। এরপর সকালবেলা তাদের অযোধ্যা পাহাড়ে যাবার কথা। সবাই তৈরি হয়ে গেছে, কিন্তু স্বাভাবিকভাবেই নীলিমা দেবী তখনও ওঠেননি। তারপর সময় তাকে তাকাতে দিতে ঘরে গিয়ে বলেন, বৌদি তোমার আর কত দেরি? মামা দেখলেন নীলিমা দেবী তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। তিনি বললেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি। তিনি আরো খানিক পর তৈরি হয়ে এলেন এবং তারা ঘুরতে চলে গেলেন। ফিরে এসে তারা রাতের খাবার খেয়ে সবাই বাইরে বাগানে বসে গল্প করছিলেন। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। মামা বাথরুমে যাবার জন্য ঘরের ভেতরে এলেন। বাকিরা তখনও বাইরে গল্পের বেশ ভয় পেয়ে গেলেন। তবে একটু আগে ঘরের ভেতরে তিনি কাকে দেখলেন? আগের দিন দরজার বাইরে গিয়েছিল, আর সেদিন রাতের দোলনাতেই বা গিয়েছিল। সে কেন নীলিমা দেবীকে নকল করে? সেদিন রাতে মামা নিজের ঘরে শুয়েছিলেন। তার কিছুই ঘুম আসছিল না। তিনি কেবল বিছানার এপাশ ওপাশ করছিলেন। একসময় হালকা তন্দ্রা এসে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই কিছু একটা শব্দে তার তন্দ্রা ছুটে গেল। তিনি বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন। চোখ খুলতেই তার চোখ গেল সিলিং এর দিকে। ঘরের আলো আধারিতে তিনি দেখতে পেলেন সিলিং ফ্যান থেকে ঝুলছে একটি মানুষের দেহ। তাদের পক্ষে আর থাকা সম্ভব যেতেন না। বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতেন না। এর পাশাপাশি তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। তিনি চুল বড় রাখতে শুরু করলেন, নখ বড় করতে শুরু করলেন।